সব কথা সব সময় বুঝিয়ে বলা যায় না। রোম্যান্সও কিছুটা তাই। কখনো ছাদে উঠে অনন্ত অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দেখবেন তারাগুলো কাঁপছে, চোখ ধাঁধিয়ে যাবে আপনার। দেখবেন কিছুক্ষণের জন্য রাত্রিটাকে আরো রহস্যময় লাগছে। দূর থেকে দু একটা পরিযায়ী পাখির ডাক হয়তো আপনার কানে ভেসে আসবে। রাত পোহালেই তাদের ক্লান্ত ডানা দুটো আবার কাল থেকে নতুন কোনো মাথা গোজার ঠাঁই খুঁজবে। ভোর হতে না হতেই সেই ডানা দুটোই ভরসা করে আবার কোনো উঁচু নারকেল গাছের ডাল থেকে নতুন করে ঝাঁপ দেবে ওরা। তাদের জীবনের গতি বড়ই অদ্ভুত, বড়ই অপূর্ব। আমাদের জীবনের গতিও কিছুটা তাই। এর চেয়ে বড় রোম্যান্স আর কিছুই নেই। এমনই একটা কিছুর সাক্ষী হবেন আপনিও। শুনতে থাকুন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রোম্যান্স। গল্প পাঠে আর্য, গল্পের সূত্রধার আমি রিতম। আজকের গল্পের শেষে আপনাদের জন্য থাকছে একটা বিশেষ চমক। শুরু হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী রোম্যান্স। সমীরই প্রথমে কথাটা তুলল। তার মত এই যে রোম্যান্স, প্রেম ওসব নভেলিয়ানা, কেবল নভেলেই ঘটে, বাস্তব জীবনে ওদের কোনো অস্তিত্বই নেই। তাতে সুধীরও যোগ দিল বলে মনে হলো। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতেই মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছলো অন্য সব দিনের মতোই। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ আলোয়ান মুড়ি দিয়ে আরাম কেদারায় টান হয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত তিনি কোনো তর্কেই যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়ে একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো, তোমরা এতক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম। কথা বলিনি বটে, কিন্তু যখন কথাটা উঠেছে তখন বলি শোনো, রোম্যান্স আছে এবং খুবই আছে। আরে জীবনটাই তো একটা প্রকাণ্ড রোম্যান্সে। ওসব সে চোখে দেখে কজন, দেখবার চোখই বা আছে কজনের। আচ্ছা, চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক। শোনো, তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার, মাস চারেক হলো যোগ দিয়েছেন। তাকে একটু অদ্ভুত ধরনের লোক বলেই আমাদের সকলের মনে হয়েছে। ব্রিজ, টেনিস, বিলিয়ার্ড, দাবা কোনো খেলাতেই কোনোদিন তিনি যোগ দেননি। খুব বেশি মেলামেশা বা গল্প কখনো তাকে করতে দেখা যায় না। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগেই উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটি জিনিস আছে যাতে ক্লাবের সকলে তাকে খুব পছন্দ করে। তিনি না এলে কেন তিনি এলেন না সেই সম্বন্ধে আলোচনা হয়। এবং আরও একটি জিনিস যা আদৌ ক্ষুদ্র ব্যক্তিত্বের পরিচায়ক নয়, সেটা এই যে তিনি উঠে চলে গেলে তার পিছনে তার সম্বন্ধে মন্দ কথা কেউ কোনোদিন বলতো না। ইতিমধ্যেই চা খাওয়া শেষ হয়ে গেছিল। রমেনবাবু চা পান শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। বছর কয়েক আগে আমি তখন একটা স্বদেশী ব্যাংকের শেয়ার বিক্রি ও প্রচারের কাজে ঢাকা যাই। সেই প্রথম ও অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিয়ে যাইনি বলে এক দফা পদ্মার স্টিমারে, তারপর ট্রেনে শীতে হি করে কাঁপতে কাঁপতে রাত 9:30-10টার সময় গিয়ে ঢাকায় পৌঁছলাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা পরিচয়পত্র দিয়ে দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল। নাম এখানে করবার আবশ্যক নেই। তারই বাসায় গিয়ে উঠবো এরকম কথা ছিল। তা আমি যখন সে বাড়ি পৌঁছলাম তখন রাত 10:30টার কম নয়। বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁদিকে ফুল বাগান, জাফরিতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলো আঁধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে রয়েছে। এসব গাড়িতে বসেই কৌতূহলের সঙ্গে চেয়ে চেয়ে দেখছিলাম। গাড়ি থামতেই একজন হিন্দুস্তানি দারোয়ান রুটি সেঁকা ফেলে গাড়ির কাছে এসে সেলাম করে দাঁড়ালো। তাকে জিজ্ঞেস করে জানলাম উকিলবাবু কি এক কাজে কুমিল্লাতে গেছে।
তা আজ 3-4 দিন বাড়ি ছাড়া, কবে আসবেন তার ঠিকও নেই। কোচম্যানকে গাড়ি ফেরাতে বলেছি, ডাকবাংলোতেই অগত্যা উঠব। একটা ছেলে বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে সেই দারোয়ানটাও এলো। সে যে কখন ইতিমধ্যে বাড়ির মধ্যে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি। ছেলেটা বলল, বাবা কাল সকালেই আসবেন, আপনি কিন্তু যাবেন না। এসব শুনলে বাবা কিন্তু খুব দুঃখ করবেন। এই রামদিন, বাবুর জিনিসপত্র নামিয়ে নাও। সুতরাং রয়ে গেলাম। আহার ও শয়নের ব্যবস্থা সুন্দর হলো। সারাদিনের পরিশ্রমে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে বাইরের বারান্দাতে বসে কাগজ পড়ছি। গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মধ্যে ঢুকলো। আজ সকালে ট্রেনেই উকিলবাবুর আসার কথা ছিল, তাই তার গাড়ি স্টেশনে গিয়েছিল তাকে আনতে। গৃহস্বামী গাড়ি থেকে আমায় দেখে নেমে আমার পরিচয় জেনে খুব খুশি হলেন, নানাভাবে আপ্যায়িত করলেন। রাত্রে কষ্ট হয়েছে কিনা সে কথাটা অন্তত 10 বার এমনভাবে জিজ্ঞাসা করলেন যে মনে হলো রাত্রে কষ্ট হয়নি বললে তাকে হতাশ করা হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে পড়লাম সে বাড়িতে। রাত্রে আমার আহারের স্থান হলো বাড়ির মধ্যে দাওয়ায়। পরদিন সকালে আমার বাইরের ঘরে একটা 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে। মুখ দেখে বুদ্ধিমতী মনে হয়। চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বুঝি খুকি এ বাড়িরই না? নাম কি তোমার? সে হেসে বলল, বিনা। তারপরে সে চলে গেল। পরদিন সকালে সেই মেয়েটাই আবার চা নিয়ে এলো, তবে সেদিন সে অত শীঘ্র চলে গেল না। তাকে জিজ্ঞেস করলাম, তুমি বুঝি স্কুলে পড়ো না? আমি মিডফোর্ট গার্লস স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? এবারে তো এই 4th ক্লাসে উঠেছি, এই জানুয়ারি মাসে। কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা ওই পথ ধরেই চলল। বিকেলে সে নিজেই আবার এলো, আমার ঘরের চেয়ারটার হাতলের ওপর বসলো, বলল, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো তো? আপনার নাম দেখেছি তো, আমাদের বাড়িতে মাসিক পত্রিকা আসে, তাতেই দেখেছি। কই, কোন মাসিক পত্র? আনো তো দেখি। বিনা 2-3খানা মাসিক পত্র নিয়ে এলো। একটাতে আমার বিদেশি ব্যাংক ও আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বেরিয়েছিল বটে। সেইটা বিনা খানিক্ষণ ধরে পড়ল, তারপর সেটা মুড়ে রেখে এ গল্প ও গল্প করতে লাগলো। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম, সবগুলোর উত্তর দিল। ঢাকা মিউজিয়াম দেখতে যাওয়ার ইচ্ছে ছিল বিকেলটায়, কিন্তু বিনা অনেকক্ষণ ধরে বসে রইল। মিউজিয়াম দেখতে না যাওয়া হলেও কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাত্রে কি জন্য ঘুম ভেঙে গিয়েছিল। কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে চেঁচিয়ে চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। 2 tangents can be drawn to a circle from an external point and they are equal and also subtend. ভারী আশ্চর্য লাগলো। বিনা নিশ্চয়ই নয়, কারণ ক্লাস 4তে জিওমেট্রির ট্যানজেন্ট কোনো স্কুলেই পড়ানো হয় না। তাছাড়া সেটা বিনার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4টে বেজেছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছে হলো। সকালে চা নিয়ে বিনা আসতেই জিজ্ঞাসা করলাম, বিনা, বলছি শেষ রাতে কে জিওমেট্রি পড়ছিল গো বাড়ির মধ্যে? তুমি? আমি না, ও দিদির। এইবারে ম্যাট্রিক দেবে তো, সামনের বুধবার থেকে এক্সামে বসবে কি না। কই, তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছেন সে কথা তো শুনিনি। স্কুলের গাড়িতে তো তুমি একলা যাও দেখেছি। বিনা হেসে গড়িয়ে পড়ে, বলে, বাবারে, বেশ লোক তো আপনি। দিদি তো কবে থেকে বাড়ি বসে পড়ছে, ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুল গাড়িতে পড়তে যাবে?
কথাটা বিনা ঠিকই বলেছে। তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয় বটে। সেদিন বিকেলে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না, কিন্তু আর একটা মেয়ে নামলো। বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী, লাল পাড় সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল শুভ্র বাহু দুটো যেন হাতির দাঁতে কুঁদে তৈরি। একবার আমার দিকে চোখ ফিরিয়ে দেখে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকল। সন্ধ্যের একটু আগে বিনা এসে বলল, চাটা এখন আনবো না বেরিয়ে এসে খাবেন? পরে একটু থেমে বলল, দিদিকে আজ দেখেছেন না? আমি তখনও ঠিক করতে পারিনি যে স্কুলের গাড়ির মেয়েটাই বিনার দিদি। আগেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখেই ব্যাপারটা বুঝে নিয়ে বলল, আজ বিকেলে স্কুলের গাড়ি থেকে যে নামলো তখন ওই তো দিদি। আমি তো আজ স্কুলে যাইনি, দিদি রিসিট আনতে স্কুলে গেছিল বেলা। পরে সে বলল, দিদি আমাকে জিজ্ঞেস করছিল বাইরে ঘরে ওই ভদ্রলোকটি কে রে। মনে মনে অভিমানে বড় ঘা লাগলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ 6-7 দিন যে আমি তার বাপের বৈঠকখানায় একখানা চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে এই হতভাগ্যের সম্পর্কে সে সংবাদটুকু কি তার কর্ণগোচর হয়নি? দিন 2 কেটে গেল। এ কয়দিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম, তাতে ঠিক সময় স্নানাহার হয়ে উঠত না কোনোদিনও। সুতরাং বিনার সঙ্গে দেখা হওয়ার সময় হতো না। তৃতীয় দিন সকালে বেরিয়ে সন্ধ্যের কিছু আগে বাড়ি ফিরলাম। বারান্দাটাতে বসে একটু বিশ্রাম করছি, অপ্রত্যাশিতভাবে বিনা ঘরে ঢুকে হাসি মুখে বলল, ঠাকুর 2 বার, তারপর আমি 2 বার আপনাকে ডাকতে এসে ফিরে গেছি। আপনার খিদে তেষ্টা কিছুই পায় না নাকি? কোথায় ছিলেন সারাটা দিন? আমি কৈফিয়ত দেওয়ার আগেই সে আবার বলল, মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চা নিয়ে আসছি। বাবা এখনো কাছারি থেকে ফেরেননি, গরম জল চড়ানোই আছে। অল্প পরেই সে চা নিয়ে এসে অভ্যস্তভাবে সামনের চেয়ারের হাতলটার উপর বসে অনর্গল বকে যেতে লাগলো। সব কথার উত্তর পাওয়ারও প্রত্যাশা রাখে না, আপনা আপনিই বেশ বলে যেতে পারে। বলল, ভারী মজা হয়েছে। আমি আপনার একখানা লেখা দিদিকে দেখিয়ে বললাম পড়ে দেখ তো। দিদি পড়তে গিয়ে বুঝতেই পারে না। দাঁড়ান আমি সেখানে নিয়ে আসি, দাঁড়ান। আমার উত্তরের অপেক্ষা না করেই সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন আর সে বাইরের ঘরে দেখা দিল না। বিনার খামখেয়ালি ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি কিছুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু। আমায় দেখিয়ে বলল, এই নিন, দিন দেখে একটু বুঝিয়ে লাল পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমার যৌথ ব্যাংক ও মধ্যবিত্তের কর্তব্য বলে প্রবন্ধটা বেরিয়েছিল। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের এই মেয়েকেও তাক লাগিয়ে না দিতে পারলাম, তবে অনবরত দিন 15 ধরে ইম্পেরিয়াল লাইব্রেরি যাতায়াত এবং নানান ইয়ারবুক নাড়াচাড়া করবার সার্থকতা আর কী হলো। বিনা বিকেলবেলা একখানা খাতা হাতে নিয়ে এসে বলল, চাটা খেয়ে নিন, নিয়ে দিদির এই ট্রান্সলেশনটা হয়েছে কিনা দেখে দিন তো। দিদি বলল আপনাকে দেখাতে। সেটা হাতে নিয়ে দেখলাম। বেশ গোটা গোটা মুক্তোর ছাঁদের লেখা বটে, কিন্তু ট্রান্সলেশনটা বিশেষ উঁচু দরের নয়। কাজেই যখন বিনা বলল, ধরুন 20 নম্বর আছে, কত নম্বর দেবেন আপনি? তখন একটু আমতা আমতা করে বললাম, নম্বর? তা এই ধরো, অবশ্য বাংলাটা খুব শক্ত, তা ধরো এই 4 কি 5 দিতে পারি। ওমা, মোটে? তবেই হয়েছে। দিদি তাহলে এবারে ইংরেজিতে ফেল। ফেল তো ফেল। কথাটা শেষ করেই সে মুখে হাতখানা চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, না না, ফেল কেন হবেন?
আর একটা সোজা দেখে করলেই হয়, এটা বেজায় শক্ত কিনা। বিকেলে এসে বিনা বলল, দিদি বলে দিল আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, পারবেন তো? হ্যাঁ সে পারবো, তা নিয়ে এসো না কাল থেকে। কেন দেখে দেবো না? সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ একরাশ করে ইংরেজি বানানের ভুল সংশোধন করা। বেশ ভালো হাতের লেখা কিন্তু। খাতার শেষে গোটা গোটা ছাঁদে আমার নেপথ্য পথবর্তিনী ছাত্রীটির নাম লেখা থাকে, প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের পর বৈকালের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। উকিলবাবুর বাড়ির সামনে একটা বড় বটগাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দাটাতে বসে সেদিকে চেয়ে আমি আমার বাড়ির কথাই ভাবছিলাম। কতদিন যাইনি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়, তবুও যখন নববর্ষা নামে বৃষ্টি সজল বাতাসে এখান থেকে 300 মাইল দূরে সে গ্রামখানির ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে। মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণ আমাদের উঠোনে বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসিয়ে খেলা করছে। গোসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণ তাসের খুব মজলিস বসেছে। তখন বড্ড মন খারাপ হয়ে যায়, ইচ্ছা হয় চাকরি বাকরি সব ছেড়ে বাড়ি গিয়ে উঠি। উকিলবাবু কয়েকদিন রক্তাধিক্যের অসুখ হওয়ায় বাড়ির মধ্যেই ছিলেন, কাছারিও যাননি। তিনি ঝড় বৃষ্টি নামবার পরে বারান্দাতে এসে আমার পাশে একটা আরামকেদারায় বসে নানান গল্প করতে লাগলেন। বেশ অমায়িক স্বভাবের ভদ্রলোকটি। বললেন, কদিন আপনার খোঁজ খবর করতে পারিনি, তা বলছিলাম কোনো অসুবিধে হয়নি তো? দেখুন, বিনা বলছিল আপনি নাকি প্রতিমার ট্রান্সলেশনটা রোজ দেখে দেন, তা কিরকম বুঝছেন? পাস টাস করবে তো মেয়েটা? বেচারি ইংরেজিটা তেমন জানে না। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা অনুরোধ করতে পারি? বলছিলাম যে আপনার সময় মতো মেয়েটাকে একটু করে দেখবেন। শুধু ইংরেজিটা দেখলেই হবে, বুঝলেন তো? ওর মাস্টার মশাই ছিল, কিন্তু হঠাৎ করেই মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারি মাসেই বাড়ি চলে যায়, আর এলোই না শেষে। অবশ্য যদি আপনার... বলাই বাহুল্য, আমাকে এই বিষয়ে রাজি করাতে তার যতটা বাক্য ব্যয় করার প্রয়োজন ছিল তিনি যেন তার চেয়ে একটু বেশিই করলেন। তারপর দিন 2 কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে নয় দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে থাকে বিনা। কোনো কোনো দিন সেও থাকে না। ধরনটা ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে কেমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারখানায় বসল। ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে বলল, আমি পারবো না, এটা বদলে দিন। না না, এমন কিছু শক্ত নয়, করো না, সোজা। সে পুনরায় ঠিক একইভাবে হেসে বলল, না, আমি পারবো না, আপনি বদলে দিন। যে সুরে সে কথাটা বলল সেটা অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। বদলে দিলাম বটে, কিন্তু ভাবলাম মেয়েটা একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করেই প্রতিমা খাতাপত্র নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামল। এই অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া উচিত হবে না। সেই বুঝে আমি চুপ করে বারান্দার আরামকেদারাটায় বসে আছি। পেছনে দৌড় খোলার শব্দ হলো। চেয়ে দেখি আগে আগে বিনা, পেছনে পেছনে প্রতিমা এসে ঘরে ঢুকছে। প্রতিমার আগমন অনেকটা অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময়টা ছাড়া প্রতিমা অন্য কোনো সময় আমার ঘরে কখনো আসে না। বিনা ঘরে ঢুকেই বলল, কেমন বৃষ্টি নেমেছে মাস্টার মশাই। এসো এসো, ভিজতে ভিজতে এলে যে? দিদি বললে আপনি একলাটি বসে আছেন, তাই চলে গিয়ে গল্প। প্রতিমা তার দিকে ভ্রুকুটি করে বলল, আমি আগে ও কথাটা মনে হয়েছে, এখনো মনে হলো। প্রতিমা যে সুন্দরী, তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপ খাওয়া শুভ্র বাহু দুটোর নিটোল গঠনের দিকে চেয়ে
এ কথা মনে মনে অস্বীকার না করে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত তার দুটো চোখ আর ভুরু দুটোর একটা বিশেষ ভঙ্গি। সেটা কি তা ঠিক মুখে বোঝানো যায় না, অথচ যে ধরনের সৌন্দর্য মনের মধ্যে একটা অব্যক্ত অভাবের বেদনা সৃষ্টি করে, ওর মুখের সৌন্দর্যটা ঠিক সেই ধরনের। প্রতিমা বলল, একলা বসে থাকতে আপনার খুব ভালো লাগে না? বসে বসে লেখেন বুঝি? ও কি শক্ত লেখাটাই না লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ গ্রাফ, সেন্সাস রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? মুখস্থ কি আর থাকে, ওসব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে একটা সচল ইয়ারবুক হয়ে উঠবে যে। আপনার বাড়ি কোথায়? অনেক দূর, বর্ধমানে। তোমার জিওগ্রাফি আছে ম্যাট্রিকে? জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা জানি। আমাদের ক্লাসে জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লা খনি আছে, তাই না মাস্টারমশাই? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। আচ্ছা, কয়লার খনি দেখেছেন আপনি? ও কি করে হয়? কয়লার খনির উৎপত্তির কথা এসে পড়াতে স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্ম কথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগ বিভাগ, সূর্য ও প্রাণীর জন্মের ইতিহাস, জীবাত্মা ও অধুনালুপ্ত অতিকায় জীবদিগের বিবরণ ইত্যাদি। একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এইসব মহিমাময় বৈজ্ঞানিক রোম্যান্স। যেন একদিকে শাশ্বতী নারীর কমনীয়তা, আর অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা ও উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে এ প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসাও করছিল। শেষ হয়ে গেলে বলল, আমি এসব কথা শুনিনি কোনোদিন, স্কুলে কেউ বলে না। ওরা চলে গেল। বাইরে গিয়েই প্রতিমা বিনার দিকে নিচু গলায় শাসনের সুরে বলছে কানে গেল, এই বিনা, ওরকম মাস্টার মশাই বলছিলিস কেন রে? ভারী খারাপ লাগছিল শুনতে। উনি কি আমাদের মাইনে নিয়ে পড়ান? কয়েকদিন পরে হঠাৎ আমি কলকাতায় ফেরবার জরুরি তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা ছাদা চলছে। বিনা এসে বলল, আপনার আজ যাওয়া হবে না? বেশ তো, আপনি ভরা আমাবস্যা মাথায় বুঝি বাড়ি থেকে বেরোতে আছে? দিদি কিন্তু পই পই করে বলে দিল মাস্টার। এই রমেন বাবুকে বারণ করে আর বল কাল যাবেন। খুলুন বিছানা, ধরবো? সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে এক কাণ্ড ঘটল। 10টার গাড়িতে আমি যাব। উকিলবাবু আমার সঙ্গে থাকবেন তার কি কাজে ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারেই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে মাঝের বারান্দাতে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকে রান্নাবান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিলেন। সে একটু বেলায় আরম্ভ করিয়েছে ঠাকুরকে দিয়ে। এই তুচ্ছ বিষয় নিয়ে আমি সেখানে একজন বাইরের লোক। আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন যাতে আমি অত্যন্ত সংকোচ বোধ করলাম। আমার দিকে চেয়ে তিনি বললেন, দেখলেন তো রমেনবাবু, আজকালকার মেয়েদের অবস্থাটা একবার দেখলেন? আমি ওকে কাল রাত থেকে বলছি সকালে আমরা যাব, সব যেন ঠিক থাকে। দেখছেন তো একবার কাণ্ড কারখানাগুলো দেখছেন? বলি, এটা কি ঝোল নাকি ছাই এটা? হ্যাঁ, এর নাম ঝোল না। আমি সত্যি বলছি রমেনবাবু, আজকালকার ওসব বিবি সাজা আমি মোটেই পছন্দ করি নে। খুব হয়েছে পড়াশুনোর, আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনে এসব কথা হওয়াতে হয়তো নেপথ্য পথবর্তিনী প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চাইছিল, কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক। তিরস্কারের পর সে আর আমাদের সামনে পরিবেশন করতে বেরোলো না। অত্যন্ত ভারী মন নিয়ে ঘরটাতে ফিরে এলাম। একটু পরেই বিনা চায়ের কাপে 1 কাপ দুধ নিয়ে এসে বলল, নিন, দুধ মিষ্টি খেয়ে নিন। আমাদের বাড়িতে নিয়ম আছে,
বাড়ি ছেড়ে কেউ কোথায় যাওয়ার সময় তাকে দুধ মিছরি খেতে দিতে হয়। উপরের ঘরে বাবাকে দিয়ে এলাম, দিদি বলে দিল রমেন বাবুকে দিয়ে আয় বাইরের ঘরে। গত 3 দিন প্রতিমার সঙ্গে দেখা হয়নি। আজ এইমাত্র যা খাওয়ার সময় দেখা হয়েছিল তাও অতি অল্পক্ষণের জন্য। যাওয়ার সময়ও দেখা হলো না, শুধু বিনা বিছানাপত্র গাড়িতে ওঠাবার সময় কাছে কাছে ছিল। আমার মনে কয়েকদিন ধরে একটা সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বিনা, আচ্ছা একটা কথা বলি, তোমার মাকে তো দেখতে পাইনি কোনোদিন। তিনি? আমার মা 1 মাস হলো মামার বাড়ি গিয়েছেন ছোট মামার বিয়েতে, এই বুধবার আসবেন। আর দিদির মা নেই, দিদির ছোটবেলাতেই। প্রতিমা তোমার আপন বোন নয়? বারে, একদিন আছেন তাও জানেন না বুঝি? আপনার মন থাকে কোথায়? একদিন তো আপনার সামনেই কথা হয়ে গিয়েছে না? কবে আগে কথা উত্থাপিত হয়েছিল মনে না হলেও এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হলো। তাই বিনা ও প্রতিমার মুখের গড়নে এতটা তফাৎ। কথাটা অনেকবার মনে হলেও ঠিক কিছু ধারণা করতে পারিনি এতদিন। অত্যন্ত অন্যমনস্কভাবে উকিলবাবুর সঙ্গে তার গাড়িতে উঠে বসলাম। আজ কদিনের তো জানাশোনা, কিন্তু চলে যাওয়ার সময় মনে হলো প্রথম এসে এই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার ঠিকা গাড়ি ঢুকেছিল সেদিন আজ অনেক দূর পেছনে পড়ে গেছে। আজ এই বাড়ির প্রতিটা জিনিস, ওই পাতাবাহারের গাছটা, বাইরের উঠোনের ওই পুরনো ইনারাটা, সব যেন হঠাৎ বড় প্রিয় হয়ে উঠেছে। যেন নীরহারা বিহঙ্গ নিঃসীম শূন্যে মুক্ত পক্ষে উড়তে উড়তে কোথায় নীরের সন্ধান পেয়েছিল, যে নীরে তার কোনো দাবি দাওয়া নেই, শুধু মনের মধ্যেকার একটা অনির্দিষ্ট নির্ভরতার অভাবে সেই মিথ্যে অধিকারের কথাটা স্মরণ করিয়ে দিত মাত্র। তাই আজ ছেড়ে যাওয়ার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বে তার নিজের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে যে সে অধিকারের বার্তাটা কতটা অসঙ্গত ও ভিত্তিশূন্য। দেশে ফিরে অল্প কিছুদিন বাড়ি থাকবার পরেই কয়েক মাস একরকম কেটে গেল। পুজোর পরে কার্তিক মাসে হঠাৎ অফিসের হুকুম হলো আবার ঢাকা যাওয়ার। এবার যখন গোয়ালান থেকে স্টিমারে উঠলাম তখন আগেকার মতো ভিড় ছিল না। পদ্মাবক্ষ শান্ত স্থির, চড়ে চড়ে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বিনাদের ওখানে না গিয়ে ডাক বাংলোয় উঠলাম। নানা কারণে এবার বিনাদের বাড়ি উঠতে পারা গেল না। বারবার অনাহুতভাবে তাদের ওখানে গিয়ে উঠলে তারাই বা কি মনে করবে? হয়তো এবার আমার ওখানে যাওয়াটা তারা পছন্দ নাও করতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশুনো করে আসা যাবেক্ষণ। আবার জ্যোৎস্নাপক্ষ ঘুরে এলো। ডাকবাংলোর কম্পাউন্ডের হাসনা ঝোপের মিছে মৃদু সৌরভ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে কত কথাই মনে ওঠে। একবার মনে হচ্ছিল সেই অপরিচিত ঢাকা শহরটাতে এমন কেউ আমার নিজের লোক আছে যে যদি সে জানে আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মী ছাড়ার মতো ডাকবাংলোয় উঠে দাড়িওয়ালা বাবুর্চির শিরাবহুল হস্তের ডাল ভাত ও শুরু আহার করছি, তো মনে মনে ভারী দুঃখ পাবে। কারণ আমি জানি আমার আহারের কিছুমাত্র অনিয়ম হলে তার সহ্য হয়নি। নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করেছে। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে তার জন্য অলক্ষ্যে কত চেষ্টা ছিল তার। একবার মনে হচ্ছিল এসব চিন্তার সার্থকতা কি? অতিথির প্রতি সৌজন্যকে অন্য কিছু বলে মনে করবার অধিকারই বা আমায় খেয়ে দিয়েছে। দিন 15 ঢাকায় কেটে গেলেও বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না ইচ্ছে করেই। কিন্তু শেষ পর্যন্ত শুধু ভারত মাতা ব্যাংকের শেয়ার বিক্রি এবং কালু ঝমঝম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব ও একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকেলবেলার দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম। যেন এই পথ দিয়েই কাজের খাতিরে যেতে যেতে একবার দেখতে আসা গেল কে কেমন আছে। গেটের মধ্যে ঢুকে চোখে পড়ল
বাড়ির ওপরের ঘরে সব জানলা বন্ধ। উকিলবাবুর অফিস ঘরের সামনে রামধুনিয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। বাইরে কোথাও একটা কি করা যায় বা কাকে ডাকবো ভাবছি, এমন সময় উকিলবাবুর পুরনো খানসামা ছকু বাজার থেকে কি কিনে গেট দিয়ে বাড়ি ঢুকেই আমাকে দেখে চমকে দাঁড়িয়ে গেল। বাবু আপনি? হ্যাঁ, এখান দিয়েই যাচ্ছিলাম, তাই বাবু কোথায়? আপনি শোনেননি? হ্যাঁ, জানেন না কিছু? পরে সে একে একে যা বলে গেল তার সংক্ষেপে এই যে গত মাসে উকিলবাবু রক্তাধিক্য রোগে হঠাৎ হার্ট ফেল করে মারা যান। তার উপর বিপদ, বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরেই তার মাথা খারাপ মতো হয়ে গেছে। তিনি আছেন তার মামার বাড়ি। বিনাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গেছেন এবং সেখানেই আছেন। বর্তমানে এ বাড়িতে রঘু, মিসির দারোয়ান আর সে ছাড়া কেউ থাকে না। অন্য চাকর বাকরের জবাব হয়ে গেছে। ডাকবাংলোয় ফিরে সেদিন কোনো কাজে মন গেল না। প্রতিমার কথা ভেবে আমার মন করুণায় পূর্ণ হয়ে গেল। ডাকবাংলোয় নির্জন বারান্দায় অন্ধকারটাও যেন অশ্রু সজল হয়ে উঠল ওর নানা ছোটোখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রির কাগজটার যে পরিমাণে হওয়া উচিত ছিল তা হয়নি। সকাল সন্ধ্যায় সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়াই আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাই। দিন পাঁচেক পরে সেদিন সকালে স্নান করে বসে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় ডাকবাংলোর বেয়ারা বলল, बाबूजी, आपके पास एक आदमी आने मांगता है। একটু পরেই দেখি উকিলবাবুর বাসার ছকু খানসামা বেয়ারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহের সুরে বললাম, কি মনে করে? পরশু ছোট দিদিমণি বাড়ি এসেছেন মার সঙ্গে। আপনি সেদিন বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিলেন। ডাক বাংলোয় গিয়ে দেখে আয় তিনি আছেন কি না। থাকলে আমার বাড়িতে অবশ্যই করে একবার আসতে বলে আয়, আমার নাম করবি। আজই বিকেলে যেতে বলে দিয়েছেন। আমি তাকে বলে দিলাম অফিসের কাজ সেরে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। ধারে ধারে আলো দিয়েছে, মোড়ে মোড়ে ফেরিওয়ালা চায় গরম গরম বাখরখনি বলে হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরে বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আপনার শরীর ভালো আছে? একরকম, মন্দ নয়। তোমার, মানে তোমাদের সব? বিনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল। কথাটা জিজ্ঞেস না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনাসূচক গোটাকতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু ওই জন্যই আমি বিনাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজের দুর্বলতাটুকু সামলে নিল যে আমি তাকে মনে মনে সাধারণ মেয়েদের চেয়ে উচ্চ আসনে স্থান না দিয়ে পারলাম না। চোখ মুছে নিয়ে বলল, আপনি এসে উঠেছেন কোথায়? ডাক বাংলোয়? আচ্ছা, এইবার তো আমরা এসেছি। জিনিসপত্র নিয়ে এখানে চলে আসুন কাল সকালেই। বিনা কথাটা এমন হুকুমের সুরে বলল যে তার কথার প্রতিবাদ করা সম্ভব নয়। অন্য কথা তুলে সেটা চাপা দেওয়ার ভাবে নানান অনাবশ্যকীয় কথা ওঠালাম, যেন প্রধানত সেইগুলো জানবার আগ্রহী আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এই প্রশ্নটা অনেকবার মনে এলেও এতক্ষণের মধ্যে কি জানি কেন একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করে উঠতে পারি। বিনা বলল, দিদি এখনো সারেনি। বড় মামাবাবুর সঙ্গে করে চুনায় নিয়ে গেছেন, সেইখানেই আছে। কেবল আপন মনে বসে বসে কি ভাবে, এছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই। কিছু খায় না, দেয় না, শুতেও চায় না, বেড়াতে যেতেও চায় না। কেবল দিন রাত বসে বসে ভাবছে, এই তার রোগ। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়ে। শুধু পরীক্ষায় পাশ নয়, সে অনেক কথা। আপনাকে বলতে আর কি, আপনি তো ঘরের লোক। দিদি পরীক্ষা দেওয়ার পর বাবা তার একটা সম্বন্ধ ঠিক করলেন। চাটগাঁয়ের উকিল, হাতে পয়সা আছে, কিন্তু তেজপক্ষের বর, বয়স 40-এর ওপর। দিদি সব শুনেছিল,
কিন্তু কিচ্ছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবার ইদানিং কেমন হয়েছিল জানি নে, দিদিকে একেবারে যেন বিষ নজরে দেখতেন। দিদি শেষের আগে পড়ে খবরের কাগজ দেখে কোথাকার স্কুল মাস্টারির দরখাস্ত করে চাকরিও পায়, কিন্তু বাবার হাতে তাদের চিঠি এসে পড়ে। তারপর সে কি অপমান আর কি কাণ্ড! তারপরই পরীক্ষায় ফেল হলো, সে আবার এক কাণ্ড। বাবা হঠাৎ মারা না গেলে এ বিয়ে ঠিক হতো? এই সব গোলমালে দিদি যেন কেমন হয়ে গেল। চিরকাল সে ভারী অভিমানী। দিদির কোনো দোষ ছিল না জানেন, সে যে মাস্টারির দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে 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 আর থাকতে না পেরে। তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল এবং কিছুক্ষণ পরে পুরনো দিনের মতো নিজের হাতে চা ও ঝিয়ের হাতে জলখাবারের রেকাবি আর জলের গ্লাস নিয়ে ঘরের টেবিলে রেখে বলল, আসুন দেখি, খেয়ে দেখুন তো চাটা। তবে কি আর আপনার ডাক বাংলোর বাবুর্চির মতো হয়েছে? বিনা আগেকার চেয়েও সুশ্রী ও মাথায় বড় হয়ে উঠেছে, তবে ওর ধরনগুলো ঠিক আছে, একটুও বদলায়নি। বেশ লাগে ওকে। উঠবার সময় বিনা বলল, কিন্তু আপনি কাল সকালেই আসবেন তো? আমি মাকে বলেছি, আপনি না এলে ভারী রাগ করবে, কিন্তু বলে দিচ্ছি। কাল রঘু মিশিরকে সকালে ডাক বাংলোয় পাঠিয়ে দেবো কিন্তু। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখো, এবারকার অফিসের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না, অল্প দিনের মধ্যেই কলকাতায় যেতে হবে, বরং এরপর যখন আসবো ইত্যাদি। বিনা কিন্তু কিছুতেই শুনল না, তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না। রাজি হয়ে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে, তবে একটু দেরি হয়ে যাবে হয়তো, এই বেলা 9টার মধ্যেই আসবো। বিনা খুব খুশি হয়ে বলল, আপনার সেই ঘরটাতেই থাকবেন, সকালে 8টার আগে আমি রঘু মিশিরকে পাঠাবো। সকালে চা খেয়ে আসবেন না যেন, এখানে এসেই খাবেন। ডাকবাংলোয় ফেরবার পথে সেদিন একটা সত্যি আমার কাছে বেশ পরিস্ফুট হয়ে উঠল। হঠাৎ বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনে যে উপকরণে গাঁথুনি পাকা ও শক্ত হয়ে ওঠে, ওদের দিক থেকে অন্তত তার কোনো কার্পণ্য ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদান যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক জায়গায় আমরা বুঝি না, এবং সে কারণেই সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে। ওদের চরিত্রগত সেবা প্রবৃত্তি ও মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল ও কল্যাণে ভরে রেখেছে তার বাস্তবতা সেদিন নির্জন ডাকবাংলোর বারান্দাতে বসে মনে প্রাণে অনুভব করলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না, শুধু নক্ষত্র দল যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি অপূর্ব রহস্যময় হয়, নৈশ পাখির ডাক দূর থেকে ভেসে আসে, মনের মধ্যে নাম না জানা উল্লাসের যে সত্যিটুকু নিজের কাছে নিজে পরিস্ফুট হয়ে ওঠে। ডাকবাংলোয় ফিরে দেখি আমার এক বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। তিনি ইন্স্যুরেন্সের দালাল, নারায়ণগঞ্জে কাজে এসেছে এবং সেখানেই আছেন। তার নামে তার একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না, তাকে শনাক্ত করবারও কেউ সেখানে নেই বলে টাকা দিচ্ছে না। এদিকে তার হাতেও 1 পয়সা নেই। এখন কি করা যায়? খুব ভোরে ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জ রওনা হলাম। যাওয়ার সময় চৌকিদারকে বলে গেলাম কেউ এসে খোঁজ করলে বলতে যে জরুরি কাজে নারায়ণগঞ্জ গেছি, আজই ফিরব। নারায়ণগঞ্জে কাটলো 2 দিন, মহা হাঙ্গামা। পোস্টমাস্টার আমাকেও চেনে না, টাকা কিছুতেই পাওয়া যাবে না। 2-1জন যাদের সঙ্গে পূর্বে পরিচয় ছিল তারা টাকা কড়ির হাঙ্গামা শুনে পিছিয়ে গেল। অনেক কষ্টে শেষে কাজটা মিটল। ডাকবাংলোয় ফিরেই অফিসের চিঠি পেলাম, বিশেষ দরকারে কুমিল্লা যেতে হবে। চিঠি এসে 2 দিন পড়ে আছে, আগেই যাওয়া উচিত ছিল, বিলম্বে কার্যক্ষতি হওয়ার সম্ভাবনা। ডাকবাংলোর চাপরাশি বলল রঘু মিশির 2 দিন এসে ফিরে গেছে। এদিকে ট্রেনের সময় সংক্ষেপ, ফেরবার পথেই বিনার সঙ্গে দেখা করা ঠিক করলাম।
কুমিল্লা থেকে যেতে হলো চাটগাঁ, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপরেই ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিবাহ উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিবাহ শেষ হয়ে যাওয়ার অল্পদিন পরেই মা পড়লেন অসুখে এবং মাসখানেক ভোগবার পর চৈত্র মাসের মাঝামাঝি সেরে উঠলেন। কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। অফিসে আরও 1 মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলেনই না, বরং লিখলেন শিগগিরই কাজে যোগ না দিলে অন্য লোক বহাল করবেন। চাকরিতে ইস্তফা দিয়ে এক লম্বা পত্র লিখলাম সেখানে। তাই এতদিন পর ভেবে দেখি জীবনের গতি অপূর্ব, অদ্ভুত। এর চেয়ে বড় রোম্যান্সের সন্ধান কেউ দিতে পারবে না। বিনাকে যখন বলে আসি পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন প্রফুল্ল রাখবার জন্য তাকে কী সব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম। তখন কে জানতো যে বিনার সঙ্গে দেখা তো আর হবেই না, আমার ঢাকা যাওয়ার পথই একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর বছর কয়েক কেটে গেল। আইন পাশ করে আলিপুর কোর্টে বেরোতে আরম্ভ করলাম। ভবঘুরে জীবন ক্রমে পেছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে বার লাইব্রেরি কক্ষের মক্কেলহীন দুপুরবেলায় মাঝে মাঝে সেসব দিনের কথা মনে পড়ে যায়। তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এইসব স্মৃতিতে জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জবনে এরাই গায়ক পাখি। ফুল ফলে সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদেরই নিভৃত নিরান্তরাল থেকে শোনা যায়। বিবাহের অনুরোধে বাড়িতে তিষ্ঠনও যায় না। জ্যাঠামশাই ভবানীপুরের কোথায় বিবাহের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠামশাইয়ের অনুরোধে তার বাসা থেকে রওনা হয়ে বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে দেখতে গেলাম। বেলতলা রোডে ছোট একটা বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটা কম্পাউন্ড, গেটের ওপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতার গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসবার কিছুক্ষণের মধ্যেই মেয়েকে আনা হলো। তার মুখের দিকে চেয়েই আমি চমকে উঠলাম। বিস্ময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। বিনা? কিন্তু এ কোন বিনা? 4 বছর আগের সেই চঞ্চলা বালিকা নয়, অনিন্দ সুন্দরী ধীরা সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন। মেয়েটা বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গেছেন। বিনা চোখ নিচু করেছিল, আমার দিকে তাকায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বাইরে এসে বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন, ওরকম পাত্রী অদৃষ্টে জোটা ইত্যাদি। কাউকে কোনো কথা বললাম না। শুভদৃষ্টির সময় কাপড় ঢাকা দিয়ে দেওয়া হলো না, এমনই দুজন দুজনের দিকে চেয়ে দেখলাম। বিনার মুখের অবস্থা ফটোগ্রাফ নেওয়ার যোগ্য হয়েছিল। অনেক রাত্রে বাসরে এসে শাসনের সুরে বলল, আপনি তো আচ্ছা, তলে তলে বুঝে এইসব কুমতলব ছিল। আমি উত্তর দিলাম, আমি বুঝি জানি, মেয়ে দেখবার দিন তো আমি জানলাম। আগে জানতে পারলে বোধহয় তুমি এতে রাজি হতে না। না? বিনা রাগে ঘাড় দুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমার দিকে না তাকিয়েই বলল, কোথায় ছিলেন এতদিন নিরুদ্দেশ হয়ে, আর এলেন না কেন সেবারে? সংক্ষেপে কৈফিয়ত দেওয়ার পর আগ্রহের সুরে জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রতিমাকে দেখছি না, সে কি আসেনি আজ? এরপর বিনা আমার মুখের দিকে তাকালো, তারপর বেশ খানিকক্ষণ চুপ করে চেয়ে রইল। তারপর সংযত সুরে বলল, জানেন না, দিদি নেই, সেবারেই মাঘ মাসে মারা যায়। মাথাটা তার আর ভালো হয়নি। আপনার আপনার নাম বড় করতো আমার কাছে। কতদিন বলেছে জানেন? লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ
প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তবু চরণে জীবনলতা অবনতা তবু চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে শুনছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রোম্যান্স। গল্পের রমেন বাবুর চরিত্রে সায়ন্তন, বীণার চরিত্রে তৃষা, প্রতিমার চরিত্রে উজ্জয়িনী, উকিল বাবুর চরিত্রে রমাকান্ত, খানসামা অভিজিৎ, বেয়ারা আর্য। শব্দ সংযোজন ও আবহ শঙ্খ, পোস্টার ডিজাইন সৌভিক। গল্প পাঠে আর্য এবং গল্পের সূত্রধার আমি রিতম। এইবার আসি সেই বিশেষ চমকের কথায়। আমাদের পরবর্তী গল্প থেকে আমরা আয়োজন করতে চলেছি একটা গিভ অ্যাওয়ে কম্পিটিশনের। গল্প শুনে এবং কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে যেতে পারেন দারুণ কিছু উপহার। শুনছিলেন রোম্যান্স। সামনের সপ্তাহে এরকমই একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ভালো থাকবেন, শুভরাত্রি।